জনাব হাবিবুর রহমান হাবিব, একটু আপনার কাছেই আসি। দীর্ঘ আলোচনার পরে আসলে এই সনদ এর খসড়া তৈরি হলো, যেটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হলো। সেটি নিয়েও আবার মতপার্থক্য দেখা যাচ্ছে এর মধ্যে, যে বিভিন্ন দলের যে প্রাথমিক মন্তব্য। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটি অনুষ্ঠানে বলেছেন, ভোটের আগে সংস্কার ও পিয়ার পদ্ধতি মানতে বাধ্য করা হবে। এটি আসলে সনদের আলোচনার প্রেক্ষিতে এসছে। একটু আপনার কাছে জানতে চাইছি তার এই বক্তব্যের প্রতিক্রিয়াতে আসলে কিভাবে বলবেন। আপনাকে ধন্যবাদ। যমুনা টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচকবৃন্দকে শুভেচ্ছা। জামাত ইসলামের কথা পেয়ার পদ্ধতি ছাড়া মানবে না, নির্বাচন হতে দিবে না, সব সংস্কার ছাড়া নির্বাচনে যাওয়া যাবে না, স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, মামার বাড়ির আবদার। এতদিন পরে একটা নির্বাচন হবে। পেয়ার পদ্ধতিকে আমাদের দেশে আগে নির্বাচন ছিল। পেয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছিল বাংলাদেশে প্রথম হলো কমিউনিস্ট পার্টি, অনেকদিন আগে থেকে বলে আসছে। তারা কিন্তু বর্তমান বাস্তবে তারা চাচ্ছে না। এখন পেয়ার পদ্ধতি মানে একটা অন্য গন্ধ দেখছে এখানে, যে কমিউনিস্ট পার্টি স্বচ্ছ পলিটিক্স করেন তারা, এবং স্বাধীনতা পক্ষের শক্তি এবং স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান আছে, এই দেশের জন্য যারা অবদান আছে, তারা বাস্তবতার আলোকে এখন পেয়ারের পক্ষে তারা না। আর অনেক আগে মানে 100 গোলাম আজম বলেছিল, তো সেটাও অনেক আগের কথা, সেটাও আমাদের ধরেনি। এখন হঠাৎ করে তার নির্বাচন তারিখ ঘোষণা হয়ে যাওয়ার পর এখন এগুলি করার অর্থ মানে এইগুলি করে লেনদি করা। তারা মনে করছে লেনদি করার পিছনে দুইটা তাদের লাভ। একটা হলো তাদের পরিপূর্ণ ক্ষমতা এখন আছে। ধরেন বিশ্ববিদ্যালয়গুলির ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সরকারি, ধরেন আপনার শিক্ষা বিভাগে, তারপরে আপনার স্বাস্থ্য বিভাগে, বিভিন্ন জায়গায় তারা আছে, বড় বড় পদে তারা আছে। অনেক জায়গায় ডিসি তাদের অনেকগুলি তাদের পক্ষা কাছাকাছি, সচিবালয়ে অনেক মানুষ তাদের পক্ষের লোকজন হয়ে গেছে ইতিমধ্যে। এখন তাদের ক্ষমতা আছে, তার নির্বাচন চাবে কেন? আর দ্বিতীয়ত তারা মনে করছে যে নির্বাচনটা যত দেরি হবে বিএনপি জনপ্রিয়তা তত কমে যাবে, তাদের জনপ্রিয়তা তত বেড়ে যাবে। আগেরটা ঠিক আছে, তারা ক্ষমতা আছে, এই জন্য নির্বাচন তারা চায় না। পরে যেটা ভাবতেছে, আমি মনে করি এই ভাবনাটা তাদের বুমেরাং হবে। যতদিন যাবে জামাতের বিরুদ্ধে তত কথা আসবে। জামাতের চাঁদাবাজি ইতিমধ্যে প্রচণ্ড আকার দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়, বাড়ি ঘর দখল থেকে শুরু করে ব্যাংক ট্যাঙ্ক তো তারা দখল করেছে। হ্যাঁ, এই যে বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগটা দেয়, তারা যে ব্যাংকগুলি যতগুলি ব্যাংক দখল করেছে, তারা বলে আগে তাদেরই ছিল, বলে তারা। আমাদেরকে তখন দোষ দেয়, আমাদের অনেক জায়গা ছিল যেখানে আমাদের লোকজন আগে হয়তো একটা জমি চাষ করতো, হয়তো একটা সরকারি জায়গায় একটা দোকান করতো, অথবা একটা পুকুর লিজ নিয়েছিল, সেগুলো সব আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল। সেই সময় জায়গাগুলো তারা চলে গেছে, সেখানে আমাদের লোকজন আবার সরকারকে টাকা পয়সা দিয়ে সেগুলো নিয়ে হতো মাছ চাষ, জমি চাষ, হাল চাষ, এগুলো তারা করা শুরু করেছে। এগুলি তারা খুব সামনে নিয়ে আসছে। আর দিন যত যাবে তারা বিতর্কিত কথা বলে ফেলেছে ইতিমধ্যেই। যেমন ধরেন তাদের আমির বলেছে যে আমরা 71 মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এটা বিষয় না, বড় কিছু বিষয় না, এটা অনেক বড় বিষয়। মুক্তিযুদ্ধে যারা এক পাকিস্তান চেয়েছিল, এই কথা বলার মধ্য দিয়ে রাজাকার, আলবদর, আলসাম শান্তি কমিটি সৃষ্টি করে এদেশের বাড়িঘর জ্বালানো, পোড়ানো, মেয়েদেরকে পাকিস্তানে তুলে দেওয়া, সব অপরাধ দায়িত্ব তাদের ঘাড়ে পড়ে। এবং তারা স্বাধীনতার পরে তারা বিদেশে বসে তারা প্রবাসী সরকার গঠন করার চেষ্টা করেছিল। এবং তাদের বাংলাদেশে যিনি ওনাদের বড় নেতা ছিলেন গোলাম আজম, উনি সৌদি আরব থেকে শুরু করে মিডল ইস্ট বিভিন্ন দেশকে স্বীকৃতি দিতে বারবার না করেছে, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া না হয়। এবং তারা স্বাধীনতাকে স্বীকারও করে না, এখন পর্যন্ত তারা জাতির স্মৃতিসৌধে যায় না, স্মৃতিসৌধে যায় না তারা। এবং তারা 71 সাল যুদ্ধকে গণ্ডগোলের বছর বলে, স্বাধীনতা যুদ্ধ তারা বলে না। তো এই কারণে আস্তে আস্তে দিন যত যাবে জামাতের এই চরিত্রটা কেন ফুটে উঠবে। কিন্তু অনেক দল আগে কিন্তু মুখ বন্ধ করেছিল, এখন তারা কিন্তু বলছে যে 71-এ পরাজিত শক্তি, যার দেশের স্বাধীনতা চায়নি, তারা কোনোভাবেই যেন রাষ্ট্রীয় ক্ষমতা আসতে না পারে, তাদের সাথে যোগ হয়েছে চরমনাই, তারাও স্বাধীনতার বিপক্ষে শক্তি। স্বাধীনতার পরাজিত শক্তি দেশ যারা চায় না, তারা যদি হুঙ্কার দিয়ে বলে, এটা তো মানুষ গ্রহণ করবে না। কিন্তু এবং আমি মনে করি দিন যত যাবে
জামাতের জনপ্রিয়তা আর কমতে থাকবে, প্রশ্নের কিন্তু আপনি সম্মুখীন হবে। উচ্চ মানে পিয়ারের কথা বলছিলেন, যেটিতে নিম্নকক্ষে পিয়ারের ক্ষেত্রে অনেকেই হয়তো আর তেমন একটা অবস্থানে নেই, কিন্তু উচ্চকক্ষে পিয়ারের ক্ষেত্রে তো এনডিএম এবং বিএনপি ছাড়া সবাই একমত হয়েছে। না, সেটা তো উচ্চকক্ষের ব্যাপার তো অনেকটা আলাপ আলোচনার মধ্যে আছে, কিন্তু নিম্নকক্ষে যেটা আর কি, সেখানে ব্যাপার তো হ্যাঁ, নিম্নকক্ষে একটা অনেকেই হয়ে গেছে। দাবি থেকে সরে এসেছে। তারপরে আবার এই কথা বলে কেন? তারপরে কিন্তু উচ্চকক্ষের পিয়ারের ক্ষেত্রে তাহলে আপনাদের অবস্থান কি? সেক্ষেত্রে আমার দল আলোচনা করতেছে, স্থায়ী কমিটি যারা আছে, যারা নীতি নির্ধারক, তারা সেটা উত্তরটা দিবে। আমার কথা হলো নিম্নকক্ষের ডেট তারিখ হয়ে গেছে, তারপরে এখন যদি হুঙ্কারটা দেয় তাহলে কি হলো? তাহলে নির্বাচনটা আলোচনা করতে চায় না, করতে চাচ্ছে না, দিন যত যাবে তত জনতা বাড়বে, কিন্তু দিনের মধ্যে ধস নামবে। তো আর সংস্কার আগে বাস্তবায়নের না, সমস্যা তো অবশ্যই হবে, কিন্তু সংস্কার সব সংস্কার বাস্তবায়ন সম্ভব। যেটিতে বাদছে আসলে, যে বলা হচ্ছে যে সংস্কার পরবর্তী সরকার এসে করবেন, সংবিধানের সব সংস্কার তো বর্তমান করতে পারবে না, যেগুলো ঐকমত্য হয়েছে সেগুলো নির্বাচনের আগে বাস্তবায়নের দাবি। এই মুহূর্তে বাস্তবায়ন কিভাবে করবেন? যতগুলো সম্ভব আমরা তো ঐক্যমত হয়েই থাকি, আমার সিদ্ধান্ত নিয়েই থাকে। কারা ক্ষমতা যাবে তা তো ঠিক নেই, তো ভয় পাওয়ার তো কিছু নেই। বিএনপি যে ক্ষমতা যাবে, বিএনপি বলছে যে আমরাই ক্ষমতা যাব, আমরা যাওয়ার পরে করি না করি পরে দেখবো, তা বলছে। আমরা যে ক্ষমতা যাবো তার কোনো নিশ্চয়তা আছে? যেভাবে হুঙ্কার শুনি আমরা, তাতে আমাদের তো ক্ষমতার কোনো সুযোগ নাই। হুঙ্কার যারা দিচ্ছে তারাই তো ক্ষমতা, যেটি আসলে বলা হয়, যেহেতু এর আগে, আজকেও এই কথাটিও তারা বলেছেন, যেহেতু এর আগে 3 দলীয় জোটের যে রূপরেখা এর আগে আপনারা বাস্তবায়ন করেননি, এবং যে কারণে যে এটি আপনারা বাস্তবায়ন করবেন সেটি তারা ভরসা পাচ্ছে না। আগে বাদ দেন, আগের কথা এখন কথা এক না। আগে তো আমাদের একটি দল হতে পরিষ্কার লেখা আছে, পরিষ্কার বলা আছে, সে কারণে এখন তো দেশের জায়গা নেই। এখন যে কেউ যে দলই হোক, যারাই রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, তারা যদি জনগণের পক্ষে কাজ না করে, পরিষ্কার কথা আছে, আর কোনদিন এই দেশের অনেক দিন পর্যন্ত দলীয় সরকার অধীন নির্বাচন হবে না।